কল্যাণদা, মুর্শিদাবাদে কি ঘটছে? বাংলার রাজনীতির উপরে কি এফেক্ট পড়তে পারে? যেটা মুর্শিদাবাদে ঘটছে সেটা খুবই অনভিপ্রেত ঘটনা। এটা একদমই আশা করা যায়নি। কারণ মুর্শিদাবাদ মূলত সংখ্যালঘুদের বাস। তো সেখানে সংখ্যালঘুরা তাদের তো নিশ্চয়ই বোঝে যে তারা আজকে মানে যতটা নিরাপত্তার মধ্যে আছে সেরকম তো মানে অন্যান্য বিশেষ করে ইউপি বা নর্থ ইন্ডিয়ার যে অন্যান্য রাজ্যগুলো, সেখানে তো যখন তখন যা তা অবস্থা হচ্ছে, জয় শ্রীরাম বলে যা খুশি তাই করে যাচ্ছে। তো এখানেও যে টুকটাক করছে না তা নয়, করছে, কিন্তু কথা হচ্ছে ওখানে প্রশাসনের মদত রয়েছে আর এইখানে প্রশাসনের মদত নেই। এই দুটোর মধ্যে কিন্তু হেলেন হেভেন ডিফারেন্স, এটা মাথায় রাখতে হবে। মানে ওই উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে আমি যদি তুলনা করি, কারণ হবে না, মানে বিজেপি যেহেতু কেন্দ্রের ক্ষমতায় আছে বদমাইশি করবে না এই গ্যারান্টি তো দেওয়া যায় না। বিশেষ করে এখানে যেমন নাকি আর এক বছরের মধ্যেই ভোট, তখন ন্যাচারালি তারা এখানে যত রকম বদমাইশি, যত রকম তাদের মানে ইয়ে আছে, মানে প্ল্যান প্রোগ্রাম আছে এখানে, যাতে নাকি একটা দাঙ্গা বাঁধানো যায়, হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করা যায়, যত রকম ভাবে টেনশন তৈরি করা যায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটনা যায়, এটা তাদের ইয়ের মধ্যে, কার্যক্রমের মধ্যেই পড়ে। তো সুতরাং সেই ঘটনা ঘটবে না এটা জোর করে বলা যায় না। কিন্তু যেটা বলা যায় যে সেটা হচ্ছে যে এই ধরনের যে মানে অনভিপ্রেত ঘটনাগুলো, এগুলোকে কখনোই সরকার কোনোভাবে প্রশ্রয় দেবে না। এবং সেখানে মানে উইদাউট এনি মানে টাইম আর কি স্পেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে থামানোর সর্বতভাবে চেষ্টা করবে। এবং তুমি নিশ্চয়ই কাগজেও দেখেছো, এটাও আমরাও কাগজে দেখলাম, যে এখানে মানে পুলিশ বা প্রশাসনের একদম সর্বোচ্চ নেতৃত্ব তারা ওখানে দল বেঁধে গিয়ে পড়ে আছে, যাতে নাকি ওখানে কোনো কিছু ইয়ে না হয়। এর মধ্যেও আবার মানে এখান থেকে যে বিরোধী নেতা আছে শুভেন্দু অধিকারী, সে কোর্টে চলে গেছে, কোর্ট থেকে গিয়ে অর্ডার নিয়ে এসছে যে ওখানে কেন্দ্রীয় বাহিনী নামবে। আর কেন্দ্রীয় বাহিনী হচ্ছে বিএসএফ এবং এইসব ওই সিআরপিএফ বা সিআইএসএফ, যাই হোক এরকম একটা, এরা তো এসে দুমদাম গুলি চালানো, ক্যাজুয়ালিটি করা, এবং মানে মানে হিন্দুদের মারা বা মুসলিমদের মারা, যে কোনো যেখানেই ক্ষয়ক্ষতি হলেই গুলি কখনো জাত ধর্ম দেখে মানুষ মারে না। তো সুতরাং কিন্তু ক্যাজুয়ালিটি হলেই তার তো একটা রিপারকেশন হয় না। তো সুতরাং সেটা থেকে তারা ফায়দা নেওয়ার জন্য নানা রকম ভাবে চেষ্টা করবে। তো মানে সেই ঘটনাগুলো যাতে না ঘটে, না কোনো রকম ভাবেই বাড়ে, সেই জন্য মানে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিন্তু প্রশাসন সমস্ত মানে টপ আধিকারিক যারা, তাদেরকে কিন্তু ওখানে পাঠিয়েছে ক্যাম্প করে, তারা ওখানে থেকে, এবং তারা পরবর্তীকালে মানে এই আজকের কাগজে দেখলাম যে এখন সিচুয়েশন যথেষ্ট কন্ট্রোলে। তো আজকে কিন্তু আমি এই কথাটা বলবো, একটা কথা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে যারা এখানে মুসলিম নেতা যারা আছে, আমি কেন জানি না, আমি আজকেও দেখলাম, আমি আজকে দুপুরবেলা আমি কাকুরগাছির মোড়ে দাঁড়িয়ে আছি, সেখানে আমি দেখছি শয়ে শয়ে লরি, তাতে সমস্ত মানে ভর্তি সংখ্যালঘু, তারা সব পতাকা নিয়ে নানা রকম ইয়ে করে, তারা কোথা থেকে এলো, ধর্মতলার দিক থেকে কোথাও একটা এলো, কিছু একটা বিক্ষোভ সমাবেশ বা জায়গাটা কিছু করছে। আমি এটা বুঝতে পারছি না, যেখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে আমাদের এখানে এটা লাগু হবে না, এবং এই যে এখানে লাগু হবে না বলার পরে বিজেপি একদম কিন্তু হাত ধুয়ে নেমে পড়েছে। ওদের যে নেতৃত্ব তারা বলছে তাহলে কি মমতা ব্যানার্জি সংবিধান মানেন না, বি আর আম্বেদকরকে মানেন না? কারণ আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে যদি পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা একটা আইন পাশ করে, তাহলে পরে কোনো মিউনিসিপ্যালিটি, কোনো পঞ্চায়েত কি বলতে পারবো আমরা এই আইন মানি না? এটা যেমন বলা সম্ভব নয়, কারণ সংবিধান এটা পারমিশন দেয় না। ঠিক সেরকম ভাবে কেন্দ্র যখন একটা আইন পাশ করেছে, সেটাকে এইভাবে মমতা ব্যানার্জি যদি বলেন যে আমি এটা মানি না, আমি পাশ করতে দেবো বা লাগু করবো না, তাহলে তিনি সংবিধান বিরোধী কাজ করছে। এই প্রচারটা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু
এটা তো এমন নয় এখনো পর্যন্ত মুসলিমদের কথা তো আমি শুনছি না যে না মমতা ব্যানার্জির কথা আমরা বিশ্বাস করি না, হ্যাঁ, তিনি তিনি যাই বলুক, কিন্তু এটাও ঘটনা যে এই ধরনের নেতৃত্বরা তারা কিন্তু মানে সিচুয়েশনটা বুঝতে পারছে না। তারা তাদের নিজের সাংগঠনিক নেতৃত্বকে কিছুটা হয়তো সুবিধাই অসুবিধা এই সমস্ত কারণকে মাথায় রেখে তারা এই যে জমায়েতগুলো করে যাচ্ছে, এবং এই জমায়েতগুলো হলে পরে একটা কি হয়, একটা তোমার জনজীবন তো একটা তোমার বিপর্যস্ত হয় তো। হ্যাঁ, একটা তুমি একটা কোথাও একটা র্যালি করলে, তুমি একটা কোথাও এই যেমন নাকি সেদিন আমি কোথায় দেখছিলাম যে এখানে রাজাবাজার থেকে মানে একেবারে তোমার শিয়ালদার ফ্লাইওভারের ওপর দিয়ে সে বিশাল এক ওই মানে ইয়ে মানববন্ধনে করে ঘন্টার পর ঘন্টা তারা ওখানে এই চিৎকার চেঁচামেচি করে, চিৎকার চেঁচামেচির কথাটা আমি বলতে মানে কনফার্ম বলতে পারছি না, কিন্তু যাই হোক তারা ওখানে বিক্ষোভ প্রদর্শন করেছে। গতকাল বিজেপিও করেছে। এই এই যে ঘটনা, এইটাই হচ্ছে কথা। তোমরা একটা সিম্বলিক করো, তোমরা জনজীবনকে বিপর্যস্ত না করে একটা সিম্বলিক করো, কারণ বিজেপি এখানে ওত পেতে বসে আছে, এটা তো তোমাদের বোঝা উচিত। তোমরা যদি এখানে তোমাদের রাজনৈতিক ফায়দা নিতে যাও, হ্যাঁ, কি কারণে তোমরা এগুলো করছো, তোমাদের একটা রেসপন্সিবল একটা রোল প্লে করা উচিত। কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই রাজ্য সরকারকে চলতে হচ্ছে, এত ফিনান্সিয়াল ক্রাঞ্চ, এত ফিনান্সিয়াল ডিপ্রাইভেশন, এমন সমস্ত রকম ভাবে মানে বাধা সৃষ্টি করা উন্নয়নের ক্ষেত্রে, এগুলো এরা করে যাচ্ছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি সাধ্যমতো সমস্ত রকম উন্নয়নমূলক কাজের তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তোমাদের তো একটু সহযোগিতা করা উচিত। এটা তো ঠিক কথাই আপনি বলেছেন, কারণ আইন পাশ করলো দিল্লির বিজেপি সরকার, আর পশ্চিমবঙ্গে এই নিয়ে অতিরিক্ত হই হল্লা করে পশ্চিমবঙ্গে একটা মানে এই স্থিতিশীল বা স্থিতাবস্থাকে বানচাল করার একটা প্রচেষ্টা যদি হয়, সেটা আখেরে কিন্তু নিজেদেরই কি বলা যেতে পারে কবর খোঁড়ার সামিল হবে। কারণ একটার পর একটা রাজ্য কিন্তু বিজেপি দখল করে নিচ্ছে। এই শেষ ভরসা বা শেষ আশা, শেষ দুর্গ বেঁচে রয়েছে এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গটাকে যদি কোনোভাবে হারিয়ে ফেলা যায়, পশ্চিমবঙ্গ যদি বিজেপি কোনোভাবে ক্যাপচার করে ফেলে, তাহলে কিন্তু আর কোনো জায়গায় পা রাখার জায়গা থাকবে না। এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন যে যেখানে দিল্লির সরকার, দিল্লির বিজেপি সরকার এই চূড়ান্ত সংবিধান বিরোধী আইনটা পাশ করেছে, সেখানে দিল্লিতে গিয়ে আন্দোলন করাটা বেশি হয়তো এফেক্টিভ হবে। যেমন পাঞ্জাবের কৃষকরা করেছিলেন, যে পাঞ্জাব থেকে তারা দিল্লিতে গিয়েছিলেন, দিল্লিতে গিয়ে সেখানে দিনের পর দিন মাসের পর মাস রাস্তায় পড়ে থেকে আন্দোলন করেছিলেন, এবং শেষ পর্যন্ত কিন্তু সেই কৃষি আইনটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। আর এই জায়গাটা মনে হয় ওনাদের আরো বেশি সংবেদনশীল হওয়াটা দরকার। আর আপনি যেটা বললেন না, সেটা হচ্ছে ওই মমতা ব্যানার্জি যেটা বলেছেন বা বিজেপি যেটা প্রচার করছে যে তাহলে মমতা ব্যানার্জি কি সংবিধান বিরোধী, এটাও কিন্তু আমাদের সংবিধান সেই সুযোগটা দিয়েছে, যেহেতু এটা একটা ফেডারেল স্ট্রাকচার, একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর শাসন ব্যবস্থা। তো প্রতিটা রাজ্যের কিন্তু নিজস্ব একটা করে ক্ষমতা দেওয়া রয়েছে। সেই ক্ষমতা বলে কিন্তু সেই রাজ্য কেন্দ্রীয় সরকারের যে আইনগুলো, সেই আইনগুলো কেমনভাবে লাগু করবে বা কোন সেই আইনগুলো কিভাবে অ্যাকসেপ্ট করবে না করবে, সেটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার কিন্তু রাজ্যগুলোকেও দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জি তো নিশ্চয়ই সংখ্যালঘু যারা সহনাগরিক রয়েছে তাদেরকে একটা প্রোটেকশন দেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখাটা হয়তো তাদের উপযুক্ত হবে নিজেদের জন্য। তুমি নিশ্চয়ই জানো যে আগামী 16 তারিখে হ্যাঁ নেতাজি ইন্ডোরে সম্ভবত মুসলিম নেতাদের সমস্ত ডাকা হয়েছে। সেখানে তিনি তাদের সঙ্গে কথা বলবেন, ভাষণ দেবেন, আশ্বস্ত করবেন তাদের যারা ফলোয়ার্স যারা আছে সংগঠনের, তাদেরকে আশ্বস্ত করবেন। কিন্তু তারপরেও আমি দেখছি এইটা তো তারা বলেননি যে না আমরা বয়কট করছি, আমরা আপনার প্রতি আমার কোনো আস্থা নেই, এটা বলেনি। কিন্তু তা সত্ত্বেও রেগুলার যে এই ধরনের, এর ফলে কি হচ্ছে, এরা একটা করছে, এবং তুমি চিন্তা করে দেখো আজকে মানে সাধারণভাবে হ্যাঁ একটা মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করে তো। হ্যাঁ, কারণ আমাদেরও তো একটা যে কোনো মিছিল মিটিং দেখি যে ওই অমুক জায়গায় মিছিল হচ্ছে, ওই রাস্তা দিয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে এই প্রজন্মের লোকেরা হয়তো অনেকেই দাঙ্গা পাঙ্গা বা ওই দেশভাগের
স্মৃতি তাদের নেই, কিন্তু তারা তো বাপ ঠাকুরদার থেকে তো তারা গল্পগুলো শুনেছে যে হ্যাঁ একসময় এই ধরনের কিরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। সুতরাং আজকে যখন নাকি তারা দেখে এই বিজেপির তো এক প্রচার আছেই, হ্যাঁ এই মুসলিমরা আসছে বাংলাদেশ বানিয়ে ফেলছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ তারপরে যদি তাকে এই কালকেই আমি একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে মানে হাওড়া স্টেশনে হ্যাঁ মুসলিমদের ওই মিটিং এর জন্য একটা বিশাল জমায়েত, মানে মানে প্রচুর লোক, হ্যাঁ দেখি বলছি এই যে দেখুন আগামী দিনে আমাদের দেশটা কিভাবে বাংলাদেশ হতে যাচ্ছে দেখে নিন। এইটা দেখলে হ্যাঁ সাধারণ যারা নাকি রাজনৈতিক সচেতনতা যাদের নেই তারা বলে উনি বাবা সত্যিই তো। তারপরে তুমি ধরো খবরে পড়ছে যে হ্যাঁ ওখানে একটা মবের দ্বারা হিন্দু পরিবারগুলোকে দুজন হোক তিনজন হোক যা হোক একটা ক্ষয়ক্ষতি তো ঘটেছে। প্রথম প্রাথমিক খবরটাই আমরা পড়ছি, সেকেন্ডারি খবর যেটা আফটার ইন্সপেকশন বা তদন্তের পর যে খবরটা বেরিয়ে আসছে যে এগুলো ভেতর থেকে লোক মানে ষড়যন্ত্র করে ইনফিলট্রেট করে আন্দোলনকে ধ্বংস করার নাম করে কিছু লোকেদের পাঠিয়ে এই গন্ডগোলগুলো পাকানো হয়েছে, এই জিনিসটা কিন্তু তারপর আর মানুষের নজরে আসছে না। মানুষ কিন্তু ওই প্রাথমিক ব্যাপারটাই দেখছে। আমি মানে এই জন্যই দুদিন আগেই একটা পোস্ট লিখেছিলাম যে বিএসএফ এর সহায়তায় এরকম বর্ডার পেরিয়ে ওই ওপার থেকে লোক আনছে, কারণ তুমি জানবে দুই মৌলবাদীদের কিন্তু তারা কিন্তু ভাই ভাই, হ্যাঁ একদম। আজকে যদি এই ধরনের টেনশন তৈরি হয় তাহলে দুপক্ষের নেতাদেরই কিন্তু দাম বেড়ে যায়, ঠিক হ্যাঁ সবাই তাদের আশ্রয় চায়, সবাই তাদের চায়, তাদের একটা মানে বেড়ে যায়, তাদের বাজারটা গরম হয়ে যায়, হ্যাঁ সুতরাং তারা কিন্তু সবসময় শান্তি চায় না, তারা অশান্তিটাই চায়। হ্যাঁ মানুষের অশান্তি হলে তবেই না রাজনৈতিক নেতাদের দাম বাড়বে। কিন্তু সাধারণ মানুষ তারা তো অশান্তি চায় না, তারা তো শান্তিতে থাকতে চায়। ঠিক আজকে সেইটাই হচ্ছে কথা, যে আজকে এইরকম একটা মানে ঘটনা ঘটে গেল ওখানে মুর্শিদাবাদে, যে বাইরের থেকে লোকজন আসলো আর তারা উস্কোলো আর কিছু বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে গিয়ে তারা এখানে মপ করে মারছে ধরছে। কেউ কেউ বলছে কি বিহার ঝাড়খণ্ড থেকে এসছে, বিহার ঝাড়খণ্ড থেকে আসে না তা নয়, আসে বাংলাদেশ থেকেও এসেছে। হ্যাঁ বাংলাদেশ থেকে এসছে তো, যার জন্য বাংলা কথা বলেছে ওখানকার। আমি তো ওই মানে তোমার টাইমস অফ ইন্ডিয়ার আমি দেখছিলাম টিভিতে, এখানেও ওইখানকার ঘটনার মানে মারদাঙ্গাটা দেখায়নি, কিন্তু মারদাঙ্গার পরবর্তীকালে ওখানে যে ইট পাথর পড়ে আছে, রাংসাক হয়েছে, সমস্ত ভাঙচুর হ্যান ত্যান, ওরা কাঁদছে, ওরা গিয়ে কোন শিবিরে বসে আছে, আমরা কবে বাড়ি ফিরবো জানি না, এই যে একটা পরিস্থিতি, হ্যাঁ এটা তো কাম্য নয় না, একদমই নয়। আর এটা অত্যন্ত এটা আমাদের উদ্বেগের, অত্যন্ত উদ্বেগের। নামানো হয়েছে শান্তি ফেরানোর জন্য, এদিকে বাংলাদেশ থেকে ইনফিলট্রেশন হচ্ছে, সেইখানে বিএসএফ কোনো অ্যাকশন নিচ্ছে না, এইটাও কিন্তু আমাদের এই শান্তি ইন্ধন যোগাচ্ছে, তো একেবারে ইন্ধন যোগাচ্ছে এরা। সুতরাং এইরকম অবস্থা, আমার আবেদন শুধু এইটুকুই যে মুসলিম নেতারা তারা একটু দায়িত্ববান হন, তারা একটু সরকারের প্রতি আস্থা রাখুন, তাদেরকে এটা বোঝা উচিত এই সরকার তোমার শত্রু নয়, তোমার পক্ষে। সুতরাং সেই অনুযায়ী যদি এক না করে, আজকে তুমি একটা বিক্ষোভ করবে, কালকে পাল্টা বিজেপি একটা বিক্ষোভ করবে, এই যদি চলতে থাকে তো মানুষ তো চূড়ান্ত বিরক্ত হয়ে তখন এই মানে এদের ইয়েতেই মানে ফাঁদেই পা দেবে এবং এই ইয়ের সাম্প্রদায়িকতার শিকার হয়ে উঠবে। সুতরাং এইটার থেকে আজকে খুবই বড় দায়িত্ব, এবং তাদের কাছে আমি আবেদন করব যে তারা একটু দায়িত্ববান হন এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করুন, তারা এই সমস্ত ঘটনাগুলো নিন্দে করুন। তারা যে চুপ করে শান্তির আবেদন করলাম, আরে তোমার লোকজন পেটাচ্ছে, হ্যাঁ তুমি তো এরকম একটা ঘটনা ঘটে গেছে, তুমি তো তোমাকে কিছু বলতে হবে যে আমরা এটা স্পেয়ার করবো না, আমরা কিন্তু প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিন, অপরাধী সে মুসলিম হোক হিন্দু হোক যেই হোক, অপরাধী। এই যে কথাটা তো এরা মুখ দিয়ে বেরোচ্ছে না এদের, এই কথাটা না বেরোনোটা, এটা যে এই যে ব্যাপক হিন্দু সমাজ তাদের কাছে এটা কিন্তু খুব নেগেটিভলি যাচ্ছে, এইটা বুঝতে হবে। আজকে আমরা যারা ধর্মনিরপেক্ষতা রাজনীতি করি, সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতি করি, আমরা ব্যাপারটা বুঝি, সাধারণ মানুষ অত মাথা ঘামাবার সময় নেই তাদের, হ্যাঁ তারা শান্তিতে থাকতে চায়, তারা দিন আনে দিন খায়, তারা শান্তিতে থাকতে চায়। সুতরাং আজকে এইখানে মুসলিম ইয়েদের অনেক বড় দায়িত্ব, সেইটা আমি তাদের কাছে আবেদন করব, আপনারা সেই অনুযায়ী হ্যাঁ অন্যায়কে অন্যায় বলুন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, সরকারকে সাহায্য করুন, পরিস্থিতিকে স্বাভাবিক করুন।